দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। আজকে আমার সাথে বাংলাদেশ এখন ঠিক কোন পথে আগাচ্ছে, কি করতে হবে, এসব কিছু নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। জনাব নুরুল কবির, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ আপনাকে। আজকে আপনার একটা আমি বই পড়ছিলাম, দ্য রেড মাওলানা। তো সেখান থেকে আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার একটা অংশ আমি কোট করে রেখেছি। তো দর্শকদের সুবিধার্থে আমি সেখান থেকে আলোচনাটার সূত্রপাত করতে যাচ্ছিলাম। তিনি লিখেছেন যে টক্স বিটুইন দ্য অপ্রেসর অ্যান্ড দ্য অপ্রেসড নেভার বেনিফিট দ্য লেটার। ইট ইজ অলওয়েজ দ্য অপ্রেসর হু উইন্স অ্যাট দ্য নেগোশিয়েটিং টেবিল. There should therefore be no discussion with a tyrant. The people are to realize their legitimate demands through mass movements. যেই ম্যাস মুভমেন্টটা আমরা এবার দেখলাম, এবং আপনি সেখানে কয়েকটা লাইন লিখেছেন যা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন লাইফ, পার্টিকুলারলি ফর দোজ অ্যাসপায়ারিং টু লিড ইট উইথ হিউম্যান ডিগনিটি, ইজ টু লার্ন টু সে নো. নো টু সোশ্যাল ইনজাস্টিস, নো টু ইকোনমিক ডিসপ্যারিটি অ্যান্ড টু পলিটিক্যাল টাইরানি. তা আপনার কাছে যেই ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে এইবার যে অভ্যুত্থানটা দেখলাম, একটা কোটা আন্দোলন, সামান্য কোটা আন্দোলন থেকে শুরু করে একেবারে গণমানুষের আন্দোলন হয়ে গেল। এই আন্দোলনটা কিভাবে হলো, এবং এই যে না বলা, যে আমরা অপারেশনকে না বলবো, অন্যায় নির্যাতনকে না বলবো, এই না বলাটা কি বলার জন্য 16 বছর যে সময়টা লাগলো, এটা কি একটু বেশি দেরি হয়ে গেল নাকি? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে প্রথমে ধন্যবাদ দিই যে দীর্ঘ দুর্যোগের সময়গুলো যখন সত্য কথা বলবার মতো কোনো প্ল্যাটফর্মও ছিল না, পাওয়ারের প্রতি সত্য কথা বলতে চায় এই রকম মানুষ সমাজে থাকলেও তাদের পাবলিকলি কথা বলার সুযোগ ছিল না, তখন আপনি আমাকে ডাকেননি। আপনি বলতে আপনার চ্যানেল, তখন দুর্যোগ কিছুটা কমেছে বলে মনে করে যদি আমাকে ডেকে থাকেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে দুর্যোগ এখনও কাটেনি। দ্বিতীয়ত হচ্ছে এই সময় আমি একটা প্রকাশ্যে সবার সামনে অন্য কোনো টেলিভিশনে একটা লোকের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। বহু ঝুঁকি নিয়ে এই গত 10 বছর ধরে তৃতীয় মাত্রার জিল্লুরি শুধু আমাকে ডাকত। আমি তাকে আপনার মাধ্যমে ওইখানে না বলে একটা ধন্যবাদ জানাই। দ্বিতীয় যে প্রশ্ন আপনি যেটা দিয়ে উত্থাপন করেছেন, বছরের সময়টা যাই হোক, তাহলে মৌলানা ভাসানী যে বলতেন যে নেগোশিয়েটিং টেবিলে, সমঝোতার মাধ্যমে আসলে সংগ্রামী মানুষের, নিপীড়িত শোষিত মানুষের কোনো দাবি আদায় করা যায় না। সত্য প্রমাণিত হয়েছে আরেকবার। 69 সালেও তাই হয়েছিল, 1969 সালে। আর না বলার লোক সমাজে বেশি প্রয়োজন। আপনি লক্ষ্য করুন, এই যে রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ছাত্র জনতা একজন চরম স্বৈরতান্ত্রিক একটা সরকার, এবং তার চেয়েও বেশি সেই সরকার প্রধানের যে বাকভঙ্গি, মানুষকে অপমান করবার যে সহজাত প্রবণতা, তার রক্তচক্ষু, এগুলোকে মোকাবেলা করে এই যে একটা অনেকে যেটা মনে করতেন অসম্ভব, সেটাকে সম্ভব করেছেন। এইটা ইতিহাসে আবার প্রমাণিত হয় যে ন্যায্য কারণে, সার্বজনীন কারণে যখন জনগণ ঐক্যবদ্ধ হয়, সমাজের বিভিন্ন সামাজিক শক্তিগুলো সম্মিলিত একটা প্রতিরোধ করে তুলতে সক্ষম হয়, তখন রাষ্ট্রের যাবতীয় নিপীড়নমূলক যত অ্যাপারেটাস, এগুলোকে পরাভূত করে বিজয় লাভ করা সম্ভব। আরেকবার প্রমাণিত হয়েছে। তবে সেখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সাহস। আপনি বলে নিতে চাই এখানে যে আজকে যে স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে, লজ্জাজনক পরাজয় বরণ করে তাদের অনেককে, প্রধানমন্ত্রী স্বয়ং পালিয়ে গেছেন, এবং তার যারা রাজনৈতিক, অর্থনৈতিক তোষামতকারী সাংঘাতরা, তারা বিদেশে কেউ পালিয়ে যাবার চেষ্টা করছেন, যারা বা আছেন তারা বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন।
নিরস্ত্র কিংবা সশস্ত্র যাই থাকুন না কেন, সশস্ত্রের কথাই কত কারণে বললাম, আপনার মনে থাকবার কথা, যখন আন্দোলন চলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে এবং সংঘবদ্ধভাবে মিছিল মিটিং করছে, তখন এই সরকারের একজন প্রচণ্ড প্রতাপশালী পুলিশ প্রধান ছিলেন বেনজির। বেনজিরের একটা বক্তৃতা, দাঁত খিচিয়ে করা এক বক্তৃতা আবার প্রায় কানে বাজে, যে রাষ্ট্রের শক্তিকে যারা ছোট করে দেখে তারা আহম্মক, এবং এই যারাই এই রাষ্ট্রের শক্তিকে পরাভূত করতে চায় তাদেরকে তিনি তার ভাষায় টোকায় নিয়ে আসবেন, মাটির তলা থেকে বের করে নিয়ে আসবেন। এই সদ্য সংগঠিত ছাত্র গণঅভ্যুত্থান সে রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করেই এইটা একটা সরকারের পতন ঘটিয়েছে। এবং তিনি নিজে কোথায় পালিয়ে আছেন ওনার আত্মীয় পরিজন এবং বন্ধুরাও জানে না। তো ইতিহাসের শিক্ষা এই যে মানুষের কজ, যেটা ন্যায্য কারণে সংগঠিত কোনো আন্দোলন শেষ পর্যন্ত ফলপ্রসূ হবেই, বিজয়ী হবেই। ফলপ্রসূ নাও হতে পারে, সেটা অনেক সময় দেখা গেছে, আমরা পরবর্তী আলোচনায় করব। আজকে যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা, যে পরিমাণ রক্তদান দিয়ে এই ঘটনা ঘটেছে, তার পেছনে সাহস একটা বড় ঘটনা। এই যে তরুণ ছাত্ররা রাষ্ট্রের অস্ত্রের সামনে, আগ্নেয়াস্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। গত 15 বছর ধরে কিন্তু এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, এবং গত 15 বছরের মধ্যে অপোজিশন পার্টিগুলোর বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, অনেকেই চিরতরে হারিয়ে গেছেন, অনেকেই পঙ্গু হয়ে আছেন, বড় বড় তারা জমায়েত করেছেন, এগুলো সব সত্য। এবং এখানে এইসব সংগ্রামের মধ্য দিয়েই ধীরে 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 মানুষের গণচেতনার মধ্যে কতগুলো জিজ্ঞাসা তৈরি হয়েছে। সেই জিজ্ঞাসার উত্তর যখন খুব নেতিবাচকভাবে এসছে থেকে, রাষ্ট্রের কাছ সর্বোচ্চ পর্যায় থেকে, এবং সবশেষে ন্যায়সঙ্গত একটা আন্দোলনকে নিয়ন্ত্রণ করবার জন্য যখন নিষ্পাপ তরুণ তরুণীদেরকে পাখির মতো করে হত্যা করেছে, তখন কিন্তু মানুষ তার এই যে দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত যে ক্ষোভ, সেটা বিক্ষোভের রাস্তায় ফেটে পড়ে, এবং সেটা একটা বিজয়ী সংগ্রামে পরিণত হয়। এই পরিণত হওয়ার ক্ষেত্রে তাহলে সবার অবদান আছে, দীর্ঘদিনের একটা সংগ্রাম। কিন্তু এইবারের সংগ্রামে যারা নেতৃত্বে ছিলেন তাদের ত্যাগ এবং ওই যে বুক চিতিয়ে বন্দুকের সামনে দাঁড়ানো, এইটা 15 বছরের প্রথম। এই সরকারি বন্দুকে অনেকেই নিহত হয়েছেন, আমি মানছি, কিন্তু বাড়ি থেকে ধরে নিয়ে গেছে, রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, কিন্তু সংঘবদ্ধ একটা মিছিল নিয়ে যে এই বুক চিতিয়ে দাঁড়ানো, এটা এই তরুণ তরুণীরা দেখিয়েছেন। সে কারণেই একটা ক্লাইম্যাক্সে যেতে পেরেছে, এবং একটা স্বৈরতান্ত্রিক সরকারের এক ধরনের অত্যন্ত অপমানজনক পরাজয় সংগঠিত হয়েছে, যেটা ভবিষ্যতে যারা দেশ চালাবেন তাদের অনেক দিন মনে থাকবে বলে আমি আশা করি। এর আগেও তো বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, 69-এ হয়েছে, এরশাদ সরকারের সময় ম্যাস মুভমেন্ট হয়েছে। ওই অভ্যুত্থানগুলির সাথে এই অভ্যুত্থানের পার্থক্যটা কোথায়? দেখুন, সব গণ অভ্যুত্থানের, প্রথম কথা, গণ অভ্যুত্থান ঘটানো যায় না, অনেকে আছে এরকম তত্ত্ব দেন। গণ অভ্যুত্থান হয়ে ওঠে প্রেমের হয়ে ওঠার মতন, চুক্তি করে প্রেম করা যায় না। হ্যাঁ, জীবনের সঙ্গে আপনার জগতের যে সম্পর্ক, সেটা খুব একটা অর্গ্যানিক সম্পর্ক। আপনার এটা ঘটতে থাকে ভেতরের থেকে, সমাজের ভেতরের থেকে। এটা পৃথিবীর সব গণ অভ্যুত্থানের মধ্যে তা ঘটেছে। কতগুলি সাধারণ মিল আছে, কতগুলি অমিলও আছে। ধরুন, আপনি যদি সাধারণ মিলের কথাটা বলি, 1969 সালের গণ অভ্যুত্থানে একটা পর্যায়ে যেতে যেতে বয়লিং পয়েন্টটা কিন্তু তৈরি হলো আসাদুজ্জামানকে যেদিন হত্যা করা হলো। আপনার 90-এর গণ অভ্যুত্থানে
অনেকেই শহীদ হয়েছেন এর আগে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আবার ওই বয়লিং পয়েন্টটা আসলো আপনার ডাক্তার মিলনের হত্যাকাণ্ডের মাধ্যমে। এইখানেও চূড়ান্ত পর্বটা শুরু হয়েছে আপনার আবু সাঈদকে হত্যা করার মাধ্যমে। মানে এর আগে পরে মৃত্যু আছে, কিন্তু যে বয়লিং পয়েন্ট যেটা, কোনো একটা মৃত্যু ক্লিক করে যায়, এইখানেও তাই ঘটেছে। ওইটার পরে আর স্বৈরশাসকরা টিকতে পারে না, এটা একটা হয়েছে। দ্বিতীয়ত আপনার কতগুলো নেতিবাচক মিলও আছে এরকম সময়ে। আমরা তো অস্বীকার করতে পারবো না যে অনেকের প্রাণ গেছে, শুধু যারা আন্দোলন করেছেন তারা না, প্রতিপক্ষ যারা ছিল তাদের উপরও অনেক রিটালিয়েশন হয়েছে। সেই রিটালিয়েশন প্রক্রিয়ায় সবগুলো ন্যায়সঙ্গতভাবে হয়েছে সেটা বলা যাবে না। এই ঘটনাটা বরাবরই ঘটে এইসব বড় বড় পরিবর্তনের সময়। যেমন ধরুন, আমি খুব আশ্চর্য হয়েছিলাম কিছুদিন আগে সদ্য পদত্যাগী আপনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, উনি তো রাজনীতির লোক ছিলেন, ভালো ছাত্র ছিলেন, লেখাপড়া ছিল বলে আমার ধারণা তার। কিন্তু তিনি হঠাৎ করে একদিন বললেন, ছাত্ররা যখন যে আদালতে যেতে রাজি হলো না, উনি বলছেন যে আন্দোলন করে কি রায় বদলানো যায় কিনা। উনি তো শিক্ষিত লোক, ইতিহাস থাকার কথা, হ্যাঁ আন্দোলন করে রায় বদলানো যায়। 1969 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগরতলার ষড়যন্ত্র মামলার যিনি ট্রাইব্যুনালের প্রধান ছিলেন, একজন পাকিস্তানি, সেই ট্রাইব্যুনালে তার বাড়িতে এবং ট্রাইব্যুনাল হাউসে যেদিন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ওই ছাত্রছাত্রীরা, সেই দিন ওই ট্রাইব্যুনালের বিচারপতি পেছনের দরজা দিয়ে পালিয়ে কোনো রকমের প্রাণ বাঁচিয়েছিলেন। এবং মামলার রায় তো দূরের কথা, মামলা শুদ্ধ উড়িয়ে দিয়ে আগুনে ভস্মীভূত হয়ে গেছিল। তো এইখানে এইসব ঘটনা ঘটেছে, এটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করতে হবে। এখন যারা সরকার আছেন তারা আহ্বান জানিয়েছেন, যারা সরকারের বাইরে আছেন, রাজনৈতিক দল ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, তারাও করেছেন, আমরাও বলছি। কিন্তু এগুলো আর একটা মিল। এখন আরও কতগুলি ঘটনা কিন্তু দেখবার বিষয়, সেটা এখনও ঠিক কনক্লুড করার সময় আসে নাই। 1969 সালের এত বড় ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আইয়ুব খানের পতনের পর ক্ষমতা কিন্তু ইয়াহিয়া খানের কাছে গেছিল, অর্থাৎ কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা আসে নাই। 90 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্রথম ক্ষমতা গিয়েছিল একটা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিবর্গের কাছে, যেটাকে আপনারা আদর করে সুশীল সমাজ ডাকেন, যেটা অধিকাংশ সময় সুশীল কাজ করে না। এবারও কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনের শক্তির নিয়ন্ত্রণ আছে প্রতিষ্ঠিত সরকারের উপর, কিন্তু যেটা একটা ন্যাশনাল রূপ আমরা এখনও দেখি না, সেটা প্রসঙ্গে আমি পরে আসছি। আরেকটা বড় মিল ছিল, অমিল হইল, ইতিবাচক অমিল, সেটা হচ্ছে এইবারের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে নারীর যেই পরিমাণ সম্পৃক্তি লাভ করেছে, ছাত্রীরা যেই পরিমাণে সাহস দেখিয়েছেন সংখ্যার দিক থেকে, আগেরগুলি তো ছিলেন অনেক নারী, মায়েরা যেই পরিমাণ উদ্বুদ্ধ বোধ করে ছাত্রছাত্রীদেরকে সামনে এগিয়ে দিয়েছেন, সাহায্য করেছেন, এটা একটা অভূতপূর্ব ঘটনা। আমার মনে আছে আমার এক বন্ধু তখনও এই আন্দোলনের সাফল্য নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। তা আমার একটা ছোট্ট কথা ছিল যে, দেখুন, যখন রাষ্ট্র নির্দ্বিধায় নির্বিচারে গুলি করছে, আর ছাত্রছাত্রীরা যখন লাল পট্টি মাথায় বেঁধে রাস্তায় নামছে, আর তাদের মায়েরা যখন যে আন্দোলনে তাদেরকে সাহস দিচ্ছেন, সহযোগিতা করছেন, সেই আন্দোলন বিফল হতে পারে না। এইটা একটা খুবই নতুন রূপান্তর যেটা এখানে ঘটেছে। এখন এই মুহূর্তের প্রশ্ন হচ্ছে যে, অন্যান্য সময়ে গণঅভ্যুত্থানের ফল ছিনতাই হয়েছে। 90 সালে আমি 20 দিন পরে একটা বড় আর্টিকেল লিখেছিলাম যে কীভাবে এটা মিসক্যারেজ হলো। একটা গণতন্ত্র সম্ভবা ছাত্র গণঅভ্যুত্থানের আপনার এটাকে কি বলে যে গর্ভপাত সম্পর্কে একটা 50 পাতার রচনা লিখেছিলাম।
আমরা আশা করব এইবার যে এইটাও এরকম কোনো গর্ভপাতের দিকে যাবে না, কিন্তু সম্ভাবনা নেই আচ্ছা। এটা আপনি এখনো নিশ্চিত করে বলতে পারেন না। জনাব নুরুল কবির, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, মানে আলোচনা শুরুটাই করেছিলেন যে আপনাকে আমরা কখনো ডাকিনি এবং কোনো চ্যানেলেই দেখা যায়নি আপনাকে। তা আমার খেয়াল আছে 111-এর সময় যখন কেউ কথা বলতো না, আপনি তখন আর্মি রেজিমের এগেনস্টে দিনের পর দিন কথা বলে গিয়েছেন। এবার আমরা যখন নিউ এইজের এডিটোরিয়াল পলিসি দেখেছিলাম, মানে অসাধারণ কিছু কার্টুন হয়েছে, খুব স্ট্রং কিছু মেসেজ ছিল। আমরাও আমাদের এখান থেকে যতটুকু পেরেছি আমরা চেষ্টা করে গিয়েছি সত্যটাকে বলতে। কখনো কখনো মিথ্যা বলিনি, তবে সত্য সবসময় মানুষকে জানানো সম্ভব হয়নি। এই যে এ ধরনের স্টাবলিশমেন্টের বাইরে যে সাংবাদিকতা করে, এখন একটা রোল উঠেছে হঠাৎ করে যে সৎ সাংবাদিক হতে হবে। এই সৎ সাংবাদিকতাটা আসলে কি, কিভাবে করেছেন আপনারা, কিভাবে করা সম্ভব? আচ্ছা, এই ব্যাপারে আমাদের কাছে আমার একটা সৌভাগ্য বলতে হবে। আমার কিছু দুটো দিক লাগে। একটা হচ্ছে যে পত্রিকার যাদের মালিকানা আছে তাদের সৎসাহস এবং সত্যনিষ্ঠা, সেটা না থাকলে তো আমি এটা পারবো না। হ্যাঁ, হয়তো আমাকে সরে যেতে হবে, কিংবা হলো ঠিক বস্তুনিষ্ঠ খবর মানুষকে দিতে পারবো না এবং যথার্থ বিশ্লেষণ হাজির করা সম্ভব হবে না। তো আমি সম্পাদক হিসেবে আমার সৌভাগ্য হচ্ছে এই পত্রিকা, নিউ এজ পত্রিকার যিনি পাবলিশার, উনি অনেক বড় মুক্তিযোদ্ধা ছিলেন। উনি 60-এর দশকে তখনকার বামপন্থী ছাত্র আন্দোলনের অত্যন্ত নিষ্ঠাবান কর্মী ছিলেন, সংগঠক ছিলেন। তো সেই মূল্যবোধগুলি তার মধ্যে এখনও কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে উনি সরকারের সঙ্গে কখনো খুব ব্যবসা করেন নাই, ফলে তাকে সম্ভবত সরকারের কোনো চাপের মধ্যে নিরন্তর থাকতে হয় নাই, খুব সুবিধা নেন নাই, এটা একটা। কিন্তু উনি যদি শুধু বলেন, আর উনি আর আমি যদি দুইজনে মিলে তো একটা পত্রিকা বের করতে পারে না। আরেকটা সৌভাগ্য হচ্ছে যে আমার সহকর্মীরা তাদের প্রত্যেকেই এই নিউ এজের, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সততা এবং সম্পর্কে আমার কোনো সহকর্মীর ব্যাপারে এই পর্যন্ত কেউ প্রশ্ন উত্থাপন করতে পারে নাই। কখনো যদি কোনো রকমের সম্ভাবনা মাত্র দেখা দিয়েছে, আমরা তার সঙ্গে সম্পর্ক রাখিনি। তো সেইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে লেখাপড়াটা একটু জরুরি, ইতিহাসবোধ থাকাটা। ধরুন যদি একটা ইতিহাসবোধ না থাকে, তাহলে সামনে একটা বিপুল দৈত্যের মতো রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। সেই রাষ্ট্রের মিলিটারি থাকে, পুলিশ থাকে, র্যাব থাকে, গোয়েন্দা এজেন্সিস থাকে, বিত্তবান লোক ব্যবসায়ীরা থাকে, ব্যাংক থাকে। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যে সংগ্রাম করা সম্ভব, এই বিশ্বাসটা ইতিহাসবোধ থেকে আসে। যে পৃথিবীর দেশে দেশে যুগে যুগে সবসময় যেমন একদিকে স্বৈরাচার ছিল, একই সঙ্গে সংখ্যায় যত কম হোক না কেন, একই সঙ্গে সেগুলি প্রতিবাদ করবার মানুষও ছিল। এবং সেই প্রতিবাদের প্রক্রিয়ায় শেষ পর্যন্ত অধিকাংশ মানুষের স্বার্থের অনুকূল যেসব দাবি দেওয়া ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছে, এটা তো বিশ্বাস রাখার একটা ব্যাপার আছে। এটা তো, এই বিশ্বাসটা ইতিহাস বোধ থেকে আসে। আমার সহকর্মীদের সেটা ছিল। ফলে আমার এক পাশে প্রকাশক, অন্য পাশে আমাদের সহকর্মীরা আমাকে নিশ্চয়ই বলিয়ান করেছে। টিভির ক্ষেত্রে কি করবে? যেমন আমি আমাদের একটা এক্সাম্পল বলি। একটা সময় আমাদের চ্যানেল হঠাৎ করে বন্ধই করে দিল, আর কিছুই দেখা যাচ্ছে না। এবং পরবর্তীতে আমাদের কাছে যে মেসেজটা এসেছিল সেটা হচ্ছে যে শুধু যে চ্যানেল বন্ধ হবে তাই নয়, রাষ্ট্রদ্রোহিতার মামলাও হতে পারে। মানে পত্রিকা ধরেন বন্ধ করাটা একটু ডিফিকাল্ট, বাট চ্যানেলগুলি আসলে কি করবে? না, দেখুন দুটো জিনিস। বন্ধ রাষ্ট্র চাইলে যে কোনো সময় যেগুলো করতে পারে, কিন্তু রাষ্ট্রের চাইতেও রাষ্ট্রের যারা বা সরকারের যারা এজেন্ট থাকে, তারা কিন্তু সরকারের চাইতে ভয়ঙ্কর। এই অর্থে যে এটা নম চমস্কি বলে আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। হ্যাঁ, তার একটা ফিল্টারেশন থিওরি বলে একটা রিক্রুটমেন্ট পলিসির কথা আলোচনা করেছেন তার এক কিতাবে। সেটা হচ্ছে যে একটা সময় সরকারের বিভিন্ন আপনার রাষ্ট্রের নানান পরিসরে কর্মরত পান্ডাদেরকে বলে দিত এটা করা যাবে, ওইটা করা যাবে না। ফলে এটা খুব স্থূল দেখা যেত। কিন্তু সেটার বদলে এখন যেটা করে, যারা পুঁজি বিনিয়োগ করেন তাদের যে রাজনৈতিক দলের সঙ্গে যে সংশ্লিষ্টতা, তার অধিকাংশই হচ্ছে ব্যক্তিগত স্বার্থ। অধিকাংশ ক্ষেত্রে, সবাই নিশ্চয়ই নন।
আর তারা রিক্রুটমেন্টে এরকম করেন যে সরকার তো সরকারি দলের লোক, অর্থাৎ একজন সরকারের প্রধানকে বা তথ্যমন্ত্রীকে বলে দিতে হবে না যে তুমি এটা করো কিংবা করো না, কোনটা সবাই করেছে। ছাপলে তো অথবা নুরুল প্রচার কবির, করলে। যদি অনুমতি দেন একটা ছোট বিরতি নিতে যাচ্ছিলাম, বারবার বলছি আর কি একটা ব্রেক নিয়ে আসতে। জি, sure. আমরা তারপরে এসে আবার আলোচনাটা শুরু এই করি। বাক্যটা শেষ করি যে ওই রকম যদি গেট কিপার যদি নিয়োগ করা যায় পত্রিকায় কিংবা আপনার ইলেকট্রনিক মিডিয়ায়, তাহলে তো আর সরকারকে নিয়ন্ত্রণ করতে হয় না। হ্যাঁ, ওই তারা নিজেরাই নিয়ন্ত্রণ করে। সেই ক্ষেত্রে সৎসাংবাদিকতা তো সাংবাদিকরাই পরিত্যাগ করে, সেখানে শুধু রাষ্ট্রকে দোষ দিয়ে লাভ কি? সলিমুল্লাহ খান স্যার একটা বই লিখেছিলেন বেহাত বিপ্লব, এবং সেখানে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে আসলে মুক্তিযুদ্ধের চেতনাটা একটা সময় ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল। আমরা এবারের যে আন্দোলন দেখলাম, সে আন্দোলনের পরে দেখলাম যে প্রচুর ভাঙচুর হয়েছে, এমনকি বঙ্গবন্ধুর যেটি একেবারে স্মৃতি বিজড়িত 32 নম্বরের বাড়ি, তা আমরা ভাঙতে দেখলাম। ডাকাতির ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা ঘটছে, এবং সব কিছু নিয়ে একরকম উদ্বেগ উৎকণ্ঠা সম্ভবত মানুষের মনের থেকে এখনো কাটেনি, রাস্তাঘাটে বের হলেই তা প্রমাণিত হয়। এই যে সংঘাত, সহিংসতা, একেবারে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, হত্যা করে যাওয়া, এই ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখেন? এবং ওই যে বেহাত বিপ্লব, কখন আমরা বুঝতে পারবো যে বিপ্লবটা আসলে বেহাত হয়নি, মানুষের হাতেই আছে, এবং সংখ্যাটা ঠিক কতটুকু বড় থাকছে? আচ্ছা, এটা আমি শেষে আসি। প্রথমে যে আমি আগেই বলেছি যে একটা বড় ধরনের সংগ্রামের বিজয়ের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের সময়ে যাদের বিরুদ্ধে মানুষ সংগ্রামটা করে, তাদের উপর রাগ, তারা তো পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তাদের রাগটা ঝাড়বার জন্য তাদের ফেলে যাওয়া যত স্থাপনা, সেগুলোর উপর মানুষ আছড়ে পড়ে। এটা পড়া উচিত কি উচিত না, আমি মনে করি উচিত নয়, কিন্তু বাস্তবে হচ্ছে এই ঘটনা ঘটে, কারণ প্রতিশোধ নেওয়ার কোনো জায়গা পায় না। তো সেই ক্ষেত্রে আমি দুটো একেবারে পরিষ্কার করে যদি আমার অবস্থান ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, তার জন্যে এখানে স্ট্যাচু, স্থাপত্য থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু এই যে ছাত্রছাত্রীরা বা অন্যান্যরা, তুলনামূলকভাবে কম সচেতন নাগরিকরা এই যে আপনার এই মূর্তিগুলোর উপর বা স্থাপত্যের উপর হামলে পড়েছে, এটা তার রাগ। কিন্তু এই জায়গাটাই নিয়ে গেছে তার কন্যা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। কী করে? ধরুন এই দেশে যদি ওনার সবচেয়ে মানে 5টা স্ট্যাচু থাকতো, আমার মনে হয় যে মানুষ তাতে আক্রমণ করতো না। শেখ মুজিবের উপর সবচাইতে বেশি যে অন্যায় করেছে সেটা আওয়ামী লীগ নিজে। এই অর্থে যে শেখ মুজিব নামটা একটা দুর্নীতির খাত হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ এই যে স্ট্যাচুগুলি যে তারা ভাঙলো, কিংবা তার নামে কয়েক হাজার প্রতিষ্ঠানে যে আক্রমণ করলো, এই তার নামটা ব্যবহার করা হচ্ছে দুর্নীতিকে বাস্তবায়ন করার জন্য। অধিকাংশ ক্ষেত্রে মমত্ব দিয়ে বা শ্রদ্ধা দিয়ে করে নাই। কারণ হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান বা ধরেন একটা স্কুল বা কলেজ, এইটা সরকারের অনুমোদন পাওয়ার যোগ্যতা রাখে না বা অর্জন করে নাই, সুতরাং শেখ মুজিব নাম লাগিয়ে দাও, তাহলে সরকার দিয়ে দিবে। এরকম শত শত প্রতিষ্ঠান স্কুল কলেজ ছাড়াও করেছে। কিংবা স্ট্যাচুগুলি তো ছিল এই যে ডিস্ট্রিক্টে অধিকাংশ ক্ষেত্রে এটা ব্যবসা করার জন্যে, এটা একটা কন্ট্রাক্ট, যেইটা করলে লাভ তো হবেই এবং সে আপনার অনুমোদনটা পাওয়া যাবে এবং লাভ হবে, এবং সেই ক্ষেত্রে সরকার প্রশাসনের বিরুদ্ধে ঘুষ নিয়েছে। আচ্ছা, আপনি লক্ষ্য করুন এই জায়গায় এই মানুষটাকে অধঃপতিত করার কোনো দরকার ছিল না। কেন? শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বের, অনেকগুলি পর্বের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামে এগিয়েছে, শেষ পর্বের অবিসম্বাদিত নেতা ছিলেন। ওনাকে বলা হয়, তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এই ন্যারেটিভটা অত্যন্ত অন্তঃসারশূন্য। যুদ্ধ একটা প্রতিদিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যিনি যেখানে ছিলেন না, তিনি যুদ্ধের ডোজ অ্যান্ড ডোন্টস এটা বলতে পারে না, কিন্তু সেটা করেছেন তাজউদ্দিনের সরকার, কিংবা সামরিকভাবে সম্মিলিতভাবে ওসমানী যুদ্ধ, এবং একটা হলো রাজনীতি এবং আপনার সশস্ত্রতার একটা সম্মিলিত রূপ, এরা করেছেন। পেছনে রাজনীতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিকার বয়ানটা হলো এই
শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে স্বাধীনতা যুদ্ধের দ্বার প্রান্তে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন। তাকে আপনি অস্বীকার করবেন কি করে? তাকে আপনি অসম্মান করবেন কেন? তারপরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উত্থিত যে নতুন রাষ্ট্র, সেই রাষ্ট্র ওই যে বেহাত বিপ্লবের কথা সলিমুল্লাহ খান আমাদের বড় ভাই যথার্থ বলেছেন। আমার নিজের বই আছে একাধিক এ ব্যাপারে। সেটা হচ্ছে যে তার যুদ্ধ এবং যুদ্ধ পূর্ববর্তী রাজনৈতিক সচেতনতার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলি গড়ে উঠেছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে অবশ্যই শেখ মুজিব ফেল করেছেন। সেটা ইতিহাসের আরেক পর্ব। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠায় তার অবদানকে অস্বীকার করার কিছু না। আমি মনে করি যে এই যে ৩২ নম্বর যেটাকে ধানমন্ডি যেটাকে একটা মিউজিয়াম করে গড়ে তোলা হয়েছিল, এটাকে ধ্বংস করা ঠিক হয় নাই। আচ্ছা, কিন্তু একই সঙ্গে এই দায় যারা ভেঙেছে তার চাইতে অনেক বেশি যারা তাকে একটা রাজনৈতিক পণ্যে পরিণত করেছিল, মুজিবকে পণ্যে পরিণত করে তারা যে রাজনৈতিক ফায়দা লুটবার চেষ্টা করতে গিয়ে তাকে মানুষের সামনে একটা নিজেরাই একটা নেতিবাচক চরিত্র হিসাবে অধঃপতিত করেছে। এই দায় প্রধানত শেখ হাসিনা এবং তার সরকারের যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তাদের, যারা একটা কাল্ট নির্মাণ করেছিলেন, যে কাল্টকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন, ভালোবেসেও নয়, শ্রদ্ধা ভক্তি করেও নয়। তবু এটা আমি মনে করি যে একটা সময় অন্তত ন্যায্য পরিমাণে এটা রিবিল্ড এই দেশের মানুষ আবার করবে। কিন্তু সেটা আওয়ামী লীগ সুযোগ পাবে কিনা এটা করার। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বলে মনে হচ্ছে? মানে আজকে সজীব ওয়াজেদ জয় বলছিলেন যে আবার আমরা ফিরে আসব। উনি অবশ্য গেল ৫-৬ দিন ধরে প্রতিদিনই তার স্টেটমেন্ট বদলাচ্ছেন। সজীব ওয়াজেদ জয় তো এই মুহূর্তে আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করেন কিনা আমি জানি না। ধরুন এই নতুন সরকার যেদিন ডক্টর ইউনূসের সরকার যেদিন প্রতিষ্ঠিত হলো, আমরা সিদ্ধান্ত নিলাম সবাইকে যত রাজনৈতিক দল আছে তাদের প্রতিক্রিয়াটা আমরা নিব, অ্যাভেলেবল যাদেরকে আমরা মনে করি যে এটা দরকার। আমি মনে করেছি আওয়ামী লীগেরও প্রতিক্রিয়া নেওয়ার দরকার আছে। তা আওয়ামী লীগ নেতাদের অন্তত 10 জনের যত ফোন নাম্বার আগে আমরা বিভিন্ন সময় সাংবাদিক হিসাবে যোগাযোগ করতে পারতাম, তাদেরকে সবাইকে আমরা ফোন করেছি, তারা কেউ অ্যাভেলেবল ছিলেন না। ফলে এই সরকার কেমন হলো না, তারা মানেন কি মানেন না, এগুলি জানবার জন্য তারা পালিয়েছেন এত গভীরে। কিন্তু আমরা চেষ্টা করেছি তার মতামত নিতে, কারণ আমি মনে করি আওয়ামী লীগ একটা বৃহত্তর সংগঠন, সে আজকে জনাধিকৃত হয়েছে, কিন্তু তার অস্তিত্ব তো আছে, এটা তো নিষিদ্ধ দল নয়। সুতরাং সেদিন ক্ষমতায় ছিল, কিন্তু তার সুতরাং এটা জয় তো 3-4 বার 3 রকমের কথা বলেছেন। ওনার পুরো পরিবার রাজনীতি করবেন না বলেছেন, তারপর হয়তো কেউ তাকে বলেছে যে না এটা ঠিক হবে না, তারপরে বলছেন যে না আমরা আছি, কোথাও যাইনি মানে কি বাংলাদেশ তো রাজনীতির ক্ষেত্র, তারা তো কেউ এই দেশে এই মুহূর্তে নেই, সেটা আরেকটা ভিত্তিহীন কথা। তারপর আবার বলেছেন যাদেরকে সারাক্ষণ ধরে যে বিএনপিকে জঙ্গি বর্বর খুনি বলতেন, তাদের সঙ্গে একত্রে আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, এটাও বলছেন। ফলে এগুলি ডাস্টটা একটু সেটেল করতে দিতে হবে। তাদের তো রেস্টলেস একটা অবস্থা, হয়তো একটা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসলে তখন তারা কি করেন না করেন দেখা যাবে। তবে দুর্ভাগ্যজনক হলো আওয়ামী লীগ সবসময় এমন গণতন্ত্র কথা বলে যে সেটা ঠিক করতে মিলিটারি লাগে, এবারও লাগলো, এটা দুর্ভাগ্যজনক। আমরা এবার যেটা দেখলাম একটা উপদেষ্টা পরিষদ গঠিত হলো ডক্টর ইউনূস সহ। তো এই উপদেষ্টা পরিষদ নিয়ে আপনার মূল্যায়ন কি? অনেকে বলছেন যে তারা কি দেশ চালাবেন নাকি এনজিও চালাবেন? মানুষ তো বাংলাদেশের মানুষ খুবই রাজনীতি সচেতন, যদিও এইখানে সারা বছর ধরে আমরা দেখি যে এখানকার যে রুলিং ক্লাস, সেই রুলিং ক্লাসের লোকেরা বাংলাদেশের মানুষকে ডিপলিটিসাইজ করার চেষ্টা করে, তারপরেও থাকে। ফলে বিরাজনীতিকরণের একটা চেষ্টা করে, এবং সেখানে এনজিওদের একটা ভূমিকা বরাবরই ছিল। তার কারণ এনজিও তত্ত্বটাই হচ্ছে যে রাজনীতি দিয়ে নয়, এনজিওদের অনেকে বিশ্বাস করেন যে রাজনীতি দিয়ে নয়, অর্থনৈতিক উন্নতি দিয়ে হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা তাদের একসময় লিখিত বয়ান কিংবা প্রচলিত কথাবার্তা তাদেরগুলি ছিল এটা। সুতরাং মানুষ তো
যারা চিন্তাশীল মানুষ, ইতিহাস সচেতন মানুষ, তারা তো জানেন রাষ্ট্র মূল অর্থনীতি এগুলি মূলত রাজনৈতিক ব্যাপার। ফলে এখানকার ক্রিটিক্যাল মানুষ এই প্রশ্ন তো উত্থাপন করবেনই। আমি নিজেও তো এখনো শঙ্কামুক্ত নই। কারণ হচ্ছে দুটো, এই সরকারের যে চেহারাটা যেটা এখনো পর্যন্ত দাঁড়িয়েছে সেটার মধ্যে একটা ন্যাশনাল লুক নাই। আচ্ছা, যে বডিটাকে দেখলে মনে হবে এন্টায়ার নেশনকে প্রতিনিধিত্ব করবার সক্ষমতা আছে বা এই তাদের ভাবমূর্তি আছে, সেটা নাই। আপনি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে 5-6টা এনজিওর একটা ওই অ্যাডাবের মতন একসময় ছিল, অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সিস অফ বাংলাদেশ, তো এরকম একটা দেখা যাচ্ছে। আর এদের অধিকাংশই ব্যক্তিগতভাবে ভালো মানুষ, কিন্তু তাদের রাজনৈতিক দর্শন এবং চিন্তা সম্পর্কে মানুষের প্রশ্ন থাকবে। তৃতীয়ত হচ্ছে এই যে দীর্ঘ 15 বছরের আন্দোলন এবং সেটা সর্বশেষ যে রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থান, এই পুরো পরিসরটা ধরে এরা সবাই গণতন্ত্রের পক্ষে বা গণতান্ত্রিক চিন্তা চেতনার পক্ষে ছিলেন তা নয়। শেষ মুহূর্তের 5 মিনিট কিংবা 10 দিন এই সক্রিয়তা, এই ভাবমূর্তি যদি হয় আপনার বাংলাদেশের গণতন্ত্র সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কারিগর, এটা মানুষ সহজে বিশ্বাস করবে না। আরেকটা জিনিস, এটা আমার কাছে একটু আশ্চর্য লেগেছে, আমি লেখা শুরু করেছি অলরেডি, সেটা হচ্ছে যে কোনো সরকার একটা টেনিওর থাকতে হবে। পৃথিবীতে কোনো সংগঠনের নেতৃত্বের আনলিমিটেড টাইম থাকতে পারে না। এই সরকার তো বলছে যতদিন প্রয়োজন হবে গণতন্ত্র ফেরাতে ততদিনই তারা এখন না, যতদিন, এটা তো একটা সুতা ছেড়ে দেওয়ার ব্যাপার না। তার আগে আমি বলিনি, তাদেরকে সাংবাদিক ইতিমধ্যেই 2 জন উপদেষ্টা জি সাংবাদিকরা তাদের টেনিওর জিজ্ঞেস করার ফলে বিরক্ত হয়েছেন। বলছেন এক্ষুনি টেনিওরের কথা বলছেন কেন, অস্থির হচ্ছেন কেন? না, আমাদের একটা অস্থিরতা আছে। কারণ হচ্ছে এনি ক্ষমতা যদি লিমিটেড না হয়, এনি ক্ষমতা যদি নির্দিষ্ট পিরিয়ডকে এক্সারসাইজ করার জন্যে নির্ধারিত করা না হয়, সেটা অটোক্র্যাট হয়ে উঠতে বাধ্য, টাইরেনিক হয়ে উঠতে বাধ্য। এইটা এদের কাছ থেকে আমাদের শিখতে হবে না, ইতিহাসের বইপত্র পড়ে আমরা যে শিখেছি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে ইভেন তারা কি রিফর্মসের, হ্যাঁ, কথাটা কোত্থেকে আসছে? সমাজের ভেতর থেকে উঠে এসেছে বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, বাংলাদেশের রাষ্ট্রের সরকারের পাওয়ার ব্যালেন্স, এগুলো আমরা চাই। আচ্ছা, আপনার রাজনৈতিক দলগুলোর ভেতরকার গণতন্ত্রায়ন চাই, এগুলো অর্থনীতির ভেতরকার বৈষম্য যে চরম আকারে দেখা দিয়েছে সেগুলোর আমরা কমাতে চাই। এগুলো সব গত 15-20 বছরের মধ্য দিয়ে মূর্তিমান হয়ে উঠেছে মানুষের দাবি। যদিও এইটাই 1971 সালের স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে যে প্রতিষ্ঠিতব্য রাষ্ট্র, সেই রাষ্ট্রের আপনার ঐতিহাসিক প্রমিসেস ছিল। তারপরে নানান কারণে এগুলি তলিয়ে গেছিল। আজকের মানুষ, সমাজের সমস্ত অংশ, একটা লুটেরা এলিট ছাড়া, ক্ষুদ্রাংশ ছাড়া, আজকে এটা সার্বজনীন দাবিতে পরিণত হয়েছে। সেই সার্বজনীন দাবিকে বাস্তবায়ন করবার জন্যে তারা কি রাজনৈতিকভাবে যারা সম্পৃক্ত নন, আপনি আমি এমনকি আমি নিজেকে সংযুক্ত করে বলছি, আমাদের সেই যোগ্যতা আছে বলে আমি মনে করি না। নুরুল কবির, একটা ব্যাপার একটু একটা শেষ করি। ওনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রিফর্মসের জন্য একটা কমিশন করে দিয়ে এই রিফর্মস দরকার, সেইটা পর্যন্ত রেখে একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা উচিত। কিন্তু যতদিন লাগবে ততদিন এইটা করতে হবে। এই বাক্যের মধ্যে কিন্তু এই বাক ভঙ্গি এবং বাক্য গঠনের মধ্যে কিন্তু অনেক দিন ধরে ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত হয়। এইটা যদি তারা মনে করেন, আমার ধারণা বাংলাদেশ আবার বিপদে পড়বে, ওনারাও বিপদে পড়বেন, এই দেশও বিপদে পড়বে। জনাব নুরুল কবির, ধরেন আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যেটা বিএনপি এখন বলছে 3 মাসের মধ্যে নির্বাচন চাই, আওয়ামী লীগ আজকে সজীববাদের জয় বলল 3 মাস বা 90 দিনের বেশি হলে নাকি তা অসাংবিধানিক হয়ে যায়। এনিওয়ে, মানে আমি যদি তর্কের খাতিরে ধরে দিই ওইটুকুই সময় দেওয়া হচ্ছে তাদেরকে,
এই সময়ের মধ্যে কি আসলে এই রিফর্ম সম্ভব? মানে আমার কাছে তো মনে হচ্ছে যে যদি এই মুহূর্তে একটা নির্বাচন দেয়, আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসবে, যারা হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ যেসব জায়গাগুলো দখল করেছিল এগুলো তারা এখন আবার দখল করছে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে বৈষম্যের কথা বলছেন, মানে আমাদের দেশটার তো এখন স্টাবলিশমেন্টটা অনেকটা ওই ক্রোনি পুঁজিপতিদের হাতে চলে গেছে। ওদের ওই চক্রটা কি ভাঙা সম্ভব হবে নাকি এই উপদেষ্টা পরিষদের পক্ষে? এটা খুব ন্যায্য প্রশ্ন। আমার প্রশ্নটা তো হচ্ছে যে ওনাদের ম্যান্ডেটটা কি, এটা পরিষ্কার না। ওনাদের টার্মস অফ রেফারেন্স কি, ওনাদের সময়কাল কি, এই তিনটা জিনিস তো মানুষকে পরিষ্কার করে বলতে হবে। এক। আচ্ছা। দুই, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিংবা তার সঙ্গে যারা আছে তারা রাজনৈতি ইজ অ্যাবাউট পাওয়ার, তারা এটা পাওয়ারটা চাইবে। সেই পাওয়ারের জন্য তারা তো বলছে না তোমাদের বদলে আমরা আসবো। তারা চাইছে, তারা একটা নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন 15 বছর 16 বছর ধরে মানুষ এটা দেখে নাই। সুতরাং তারা এটা দাবি চাই করবে, এটা অত্যন্ত ন্যায্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে কী ধরনের রূপান্তর ওনারা করতে পারেন তা তো আমরা জানি না, বা তার প্রস্তাবটাও এখনও নাই। কিন্তু সেইটার কথা না বলে উনি তো ওনারা বলছেন যে এইটা নিয়ে আর জিজ্ঞাসা করো না, এটা অত্যন্ত খারাপ লক্ষণ। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, সমাজে যখন একটা বড় রূপান্তরের মধ্য দিয়ে যায় তার একটা প্রভাব থাকে। যেমন ধরুন 1990-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ব্যবস্থা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো একদিকে ব্যাহত যেমন হয়েছে, তেমনি ওই অভ্যুত্থানের পরবর্তী 5 বছরের প্রথম বিএনপি সরকার এবং তার 5 বছরের প্রথম আওয়ামী লীগ সরকার, এই দুইটা পার্টির পরবর্তী সরকার থেকে বেটার ছিল। কারণ হচ্ছে ওই যে সমাজ যে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার চাপের অধীনে তাদের কাজ করতে হয়েছে। এইবারের চাপ আরও অনেক বেশি সক্রিয় থাকবে, কারণ অনেক রক্তক্ষরণ, অনেক স্যাক্রিফাইস, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, ইতিমধ্যে আপনার মানুষের চিন্তা চেতনার বিকাশ, আকাঙ্ক্ষার বিকাশ, যেই রাজনৈতিকভাবে ক্ষমতায় আসুক না কেন তাকে এই চাপগুলি বহন করেই আপনার কাজকর্ম চালাতে হবে, তার একটা প্রভাব থাকবে। রাষ্ট্র তো রাজনীতিকরা, রাজনৈতিক দলেরা নির্বাচিত জনপ্রতিনিধিই চালাবেন। এর বাইরে কিছু একদল ফেরেশতা, হ্যাঁ, যার হলো অতীতের খুব রাজনৈতিক অভিজ্ঞতা নাই, এবং প্রায় দু একজন বাদ দিলে, এই সরকার যারা ডাইরেক্ট ভিকটিম ছিলেন তাদের বাদ দিলে, তারা যেসব এনজিও চালিয়েছেন তাদের সরকারের সঙ্গে আপোষ সমঝোতা করেই চালাতে হয়েছে। ফান্ডস রিলিজ করতে হয়, বিদেশি ফান্ড নিতে হয়, সরকারের অনুমতি লাগে, তো সেগুলি কম্প্রোমাইজ করে করেই তো তারা করেছেন। ফলে তাদেরকে তারা এই যেই বৈপ্লবিক না বললেও ভীষণ ধরনের একটা আলোড়নমূলক একটা আন্দোলনের মধ্য দিয়ে গেছে, যারা প্রাণ দিয়েছে, যার সঙ্গী সাথীরা এখনও আছে, তাদের আকাঙ্ক্ষাকে ওনারা ঠিকমতো অনুধাবন করেন কিনা কিংবা তার বাস্তবায়ন করার যোগ্যতা আছে কিনা এটা তাকে প্রমাণ করতে হবে। আর কোনো অবস্থাতে ওনারা যদি সরকারে দীর্ঘদিন থাকতে চান, নির্বাচন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার জন্য যে রিফর্মস দরকার সেটা করা দরকার। আর বিভিন্ন সেক্টরাল যে সমস্ত রিফর্মসের দরকার সেগুলোর জন্য একটা কমিশন করে আপনার কাগজপত্র বানিয়ে দিয়ে ওনারা যদি ক্ষমতায় থাকতে ইচ্ছে করে নিজেরা রাজনৈতিক দল করতে পারেন কিংবা কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারেন, নির্বাচিত হয়ে এসে আপনার বাস্তবায়ন করার চেষ্টা করতে পারেন। গণপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা ছাড়া আর যাই হোক গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না, জনপ্রতিনিধিত্বমূলক। এবং জনপ্রতিনিধিত্ব পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে বিভিন্ন পর্যায়ে সুষ্ঠু নির্বাচন। এখন একটা অনির্বাচিত সরকার সে আমাদেরকে প্রথমে গণতন্ত্র করে দিবে, তারপর আমরা এটা ভোগ করতে থাকবো, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। এই যে উপদেষ্টা পরিষদটা গঠিত হলো, মানে আপনার কি মনে হয় এটা কার প্রেসক্রিপশন বা কাদের প্রেসক্রিপশন মেনে হয়েছে? অনেকে বলে এর পেছনে আন্তর্জাতিক অনেকেরই আসলে ইন্ধন আছে বা ইচ্ছা আছে, আগ্রহ আছে, যেটাকে আমরা বলি। আপনার কি মনে হয়? এটা আমি জানি না, আমি বুঝি এভাবে বুঝতে চাই যে এই প্রথমে একটা একমত প্রকাশ করে, মানে সবাই একমত হয়েছেন যে এই সরকারকে হেড করবেন, প্রধান হবেন প্রফেসর ইউনূস। তো আমাদের দেশের কনভেনশন অনুযায়ী প্রফেসর ইউনূস যদি প্রধানমন্ত্রী হন, মন্ত্রী পরিষদ উনি ঠিক করেছেন আমি ধরে নিব। আচ্ছা।
যে প্রেসক্রিপশানই দিক না কেন, যার যে আকাঙ্ক্ষার তালিকায় দিক না কেন, হ্যাঁ সেটা আমি ধরে নিব যে উনি অনুমোদন দিয়েছেন। আর আরেক অর্থে এটা হলো যদি একটা পার্লামেন্টারি সিস্টেমের দিক থেকে উনি যদি চিফ এক্সিকিউটিভ অফ দি স্টেট, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা হিসেবে যদি উনি কাজ করেন, তাহলে এই দায়িত্ব তার। কোত্থেকে কোন তালিক এসছে সেটা অন্য ব্যাপার। দ্বিতীয়ত, পার্লামেন্টের অনুপস্থিতিতে, এবং এরকম প্রভিশনটা যেহেতু আগে থেকে ছিল না, একটা সুপ্রিম কোর্টের রেফারেন্সের মাধ্যমে করতে হয়েছে, তার মানে হচ্ছে, এবং এই সংবিধানকে উনি আপহোল্ড করবেন বলে শপথ করেছেন। এবং প্রেসিডেন্টের কাছে, যে প্রেসিডেন্টের অতীত সম্পর্কে আমার খুব ভালো ধারণা না, এটা তো তারা তো উপদেষ্টা। কার উপদেষ্টা? প্রেসিডেন্টের উপদেষ্টা, সরকার প্রেসিডেন্টের। তাকে পরিষ্কার করতে হবে তাহলে যেটা কোন পদ্ধতিতে চলবে। হেড অফ স্টেট কি নির্বাহী ক্ষমতা এক্সারসাইজ করবেন নাকি প্রধান উপদেষ্টা করবেন, এগুলো এখনও পর্যন্ত তারা পরিষ্কার করে আমাদেরকে বলেননি। তবে তারপরেও আমি আপনার প্রশ্নের আমি একই উত্তর দিব, যিনি প্রধান উপদেষ্টা নিয়োজিত হয়েছেন এই ক্যাবিনেট তার। এই ক্যাবিনেটের ভালোর জন্য যেমন প্রধান কৃতিত্ব তার হবে, যদি ভুল করেন তার দায়ও তাকেই নিতে হবে। এই আগস্ট মাস এখন চলছে, আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আগস্ট মাস এর আগে শুরু হলে মিডিয়াগুলির আচরণ কীভাবে পরিবর্তন হয়ে যেত, এবং সেই সাথে আওয়ামী লীগের আচরণও কীভাবে পরিবর্তন হয়ে যেত। 1 আগস্ট থেকে মোটামুটি সারা দেশ শোকে মেতে উঠতে একরকমভাবে। তো এবারে কিছুই দেখা যাচ্ছে না। শেখ হাসিনার সরকার পতনের পরে সামনেই 15 আগস্ট আসছে, সম্ভবত কিছুই হয়তো দেখা যাবে না। এই পরিবর্তনটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা সুবিধাবাদী রাজনীতির পরিবর্তন, ভেরি সিম্পল। আপনার সারা দেশ শোকে মেতে উঠতো, আপনি কথাটা বললেন, এটা সত্য না, কিন্তু আমি মনে করি হ্যাঁ এটা দেখানো হতো, আওয়ামী লীগরা করতো। এই 15 আগস্টকেও, 15 আগস্টের হত্যাকাণ্ডকে আমি কখনোই অ্যাকসেপ্ট করি না। কারণ আমি মনে করি শেখ মুজিবুর রহমানের তৎকালীন সরকার একটা স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হয়েছিল। তাকে রাজনৈতিকভাবে পরাভূত করা দেশের জন্য ভালো হতো। কারণ হচ্ছে তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, তার বিরুদ্ধে তো স্বৈরতন্ত্রের অভিযোগ, তার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্র পাই নাই। তখন ছিল একদলীয় শাসন, তার পরবর্তীকালে আমরা দেখছি এক ব্যক্তির শাসন। ফলে এটা কোনো ইতিবাচক রূপান্তরে রাজনৈতিকভাবে কাজ করেছে বলে আমি মনে করি না। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আজকে যেমন, এটা খুব দুর্ভাগ্যের কথা, এটা যে আমি খুব আনন্দের সঙ্গে বলছি তা নয়। শেখ মুজিবের মতন একটা পর্বত প্রমাণ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুর পর, তাদেরকে এরকম নির্মমভাবে হত্যাকাণ্ডের পর এই দেশের মানুষ যে খুব দুঃখ করে নাই, এটা তো বাস্তব। পালিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন, এটা তো বাস্তব। বাকিরা আনন্দ করেছে, এটা বাস্তব। প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের উচিত হয় নাই তাকে দিয়ে তার সরকারকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া। যেমনি আজকেও শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাচ্ছেন, 1.5 দিন আগে বলছেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনার পালিয়ে যাওয়া দেশের জন্য শেষ বিচারে ইতিহাসের দিক থেকে খুব ভালো হয় নাই। আর কেউই কখনো এর আগে পালায়নি। হ্যাঁ, তারকে উচিত ছিল জনগণের মেজাজ দেখে যে তিনি বৈধভাবে ক্ষমতা হস্তান্তর করে নতুন করে রাজনীতিতে বিরোধী শিবিরে এসে তার যে যোগ্যতা নতুন করে প্রমাণ করা, সেই তো রাজনীতির জন্য সুস্থ হতো। তিনি তো এটা করেন নাই। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা থাকতে থাকতে দেখেছেন। ওনার বোঝে নাই, ওনার এক সিপাহ সালার জাহাঙ্গীর কবির নানক মানে উদ্ভট একটা বক্তৃতা দিলেন, দেখলাম টেলিভিশনে। তার আগের দিনের ঘটনা বলছি আমি ভাবলাম যে এই লোকগুলি কোথায় আছে, কোন লেভেলে জনবিচ্ছিন্ন। বলছেন যে তারা তাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। এই যে রাজনৈতিকভাবে অর্ধশিক্ষিত এই লোকটি বুঝতেই পারল না যে আসলে তাদের নিয়ে জনগণ তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। তো এই যে জায়গায় নিয়ে পৌঁছালেন, নিজেদেরকে যে এতটা ছোট করলেন শুধুমাত্র ক্ষমতার লোভ আর অর্থগৃহ্যতা। এগুলো গরিবের ছেলে বলেছিল এরা সব। তাদের এখন শত শত কোটি টাকার মালিক, মন্ত্রী, মিনিস্টার হয়ে, এমপি হয়ে। এটা তো আমার থেকে গরিব ছিল, হ্যাঁ, কিন্তু তাদের গাড়ি বাড়ি, প্রতাপ, প্রতিপত্তি, বিলাস এগুলো মানুষ দেখেছে।
তারপর আবার তারা চোখ রাঙানি দেয়। তো সেই চোখ তো এখন নিজেরাই ঠেকে ফেলেছে। আমার কথাটা হচ্ছে যে এই জায়গাটায় যাওয়া আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে তারা রাইটলি বলে যে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, যেটা অবশ্য এই অঞ্চলে সেই অর্থে সত্য নয়। সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এখানে মুসলিম লীগ, তারপরে কমিউনিস্ট পার্টি, আর এটা তো 1948 সালের পার্টি। কমিউনিস্ট পার্টি হচ্ছে 1921 সালে, মুসলিম লীগ হচ্ছে 1906 সালে। মানে ওনাদের তো আরেক মুশকিলের জায়গায় আপনি আমাকে নিয়ে গেলেন। ঘটমান বর্তমান সম্পর্কে প্রতিদিন যে সমস্ত মিথ্যে কথা এরা বলে, আপনি বলছিলেন যে ইতিহাসের বয়ান, মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে এই যে এখন যেগুলি আপনার চোখের দিয়ে ঘটেছে সেগুলি সম্পর্কে প্রতিনিয়ত যে মিথ্যে কথা তারা বলে ইতিহাস নিয়ে, ধরুন সাঈদকে মেরে ফেলেছে গুলি করে, তারা বলছে আমরা মারি নাই। সেই জজমিয়ার, বিএনপির আমলের জজমিয়া নাটকের মতন আর একটা বাচ্চা ছেলেকে ধরে এটা মামলা করেছে, 14 দিন রিমান্ডেও ছিল। সারা পৃথিবী যেইটাকে দেখেছে যে বুক চিতে ওঠা একটা তরুণ, প্রতিবাদী তরুণ, তাকে টার্গেট করে একদল পুলিশ দাঁড়িয়ে আছে সঙ্গে, তার কিন্তু বুক বরাবর ফায়ার করছে, সারা পৃথিবী দেখেছে, তারা বলে আমরা এটা মারি নাই। আচ্ছা, তাহলে আপনি বলুন তো 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সম্পর্কে তারা যে বয়ান দেয় 53 বছর আগের কথা, সেই কথা কি পরিমাণ মিথ্যা হতে পারে? এই যে ইতিহাস সংস্কার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ইতিহাসের বয়ান তৈরি করা। আপনি লক্ষ্য করুন এই যে লুটপাটের পর্বটা চলল, এটা তো মুক্তিযুদ্ধকে যে পরিমাণ অপমান করেছে, মুক্তিযুদ্ধের শহীদদেরকে যেভাবে অপমান করেছে, এইরকম অপমান তো আওয়ামী লীগ ছাড়া এই দেশের মানুষকে কেউ করে নাই। তারা বলছে যে তারা মুক্তিযুদ্ধের সরকার, চেতনার সরকার, মুক্তিযুদ্ধের চেতনা তো দেশে গণতন্ত্র কায়েম করা, মুক্তিযুদ্ধের চেতনা তো বহুদলীয় গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা তো সমতাভিত্তিক অর্থনীতি, মুক্তিযুদ্ধের চেতনা তো রাজনীতি, প্রতিটা নাগরিকের আপনার মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা, তার প্রত্যেকটার এগেইনস্টে, রুল অফ ল, প্রত্যেকটার এগেইনস্টে তারা কাজ করেছে। মুক্তিযুদ্ধকে এবং শেখ মুজিবকে তারা ভয়ানকভাবে দলীয় পণ্যে অধঃপতিত করে নিজেদের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। এখন এইটার থেকে উদ্ধারের যে চ্যালেঞ্জ সেটা অনেক বড়। গণতন্ত্র পরায়ণ, কিছুটা নিঃস্বার্থ, অধিকাংশ মানে বিপুল অধিকাংশ স্বার্থপর, হ্যাঁ, যার যার স্বার্থ দেখেন, কিছুটা নিঃস্বার্থপরতা ছাড়া এটা হবে না। এরকম একটা বড় কাজের সামনে বাংলাদেশ আবার হাজির হয়েছে। সেই কাজটার নেতৃত্ব দেওয়া এইখানকার এই মুহূর্তের অন্তর্বর্তীকালীন সরকার অনুধাবন করে কিনা, বা সেটা তারা একা করবে কিনা, তার টেনিউরের কথা উঠলেই তারা হলো মাথা খারাপ হয়ে যাবে কিনা, এজেন্ডা কি কতদিন থাকবেন বললেই রাগ হয়ে যাবেন কিনা, এই লক্ষণগুলি খুব খারাপ। সামনেই হয়তো দেখতে ফলে আসলে কোন দিকে এইটাও একটা নজরদারির মধ্যে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, যারা গণতন্ত্রের জন্য নানান ফর্মে কথাবার্তা বলেছেন, কাজ করেছেন, লিখেছেন, সারা দুনিয়ায় লবি করেছেন, প্রত্যেকেই তাদেরকে একটা নজরদারির মধ্যে রাখতে হবে। শাসক যেই হোক তাকে অ্যাকাউন্টেবল করতে হবে, অ্যাকাউন্টেবল রাখতে হবে। বাংলাদেশে এটা হাত, আপনি প্রশ্ন করেছিলেন বেহাত হবে কি হবে না, নির্ভর করে এই সরকারকেও সেটা যত মহানই হোক না কেন নিরন্তর জবাবদিহিতার আন্ডারে রাখা যায় কিনা। ওনারা যদি একবারও আমাদের দিকে চোখ রাঙাতে চেষ্টা করেন তাহলে আমরা এই সরকারকে স্বৈরতন্ত্র বলতে এক মুহূর্ত দ্বিধা করব না। জনাব নুরুল কবির, যদি অনুমতি দেন আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করতে যাচ্ছিলাম। আরও কিছুক্ষণ কথা বলতে পারলে অবশ্যই ভালো লাগতো, তবে আজকে সময় সায় দিচ্ছে না। এবং আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এতক্ষণ সময়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।